এতক্ষণ আমরা মেইন রোডের মধ্যে আসছিলাম, এত পরিমাণে জ্যাম ছিল, জ্যামের কারণে কোনোভাবেই সামনে আগাইতে পারি না। এরপরে টুরিস্ট এলাকার মধ্যে তাড়াতাড়ি চলে এসেছি। এইখান দিয়ে খুব ধীরে ধীরে চালাইলেও আমরা মনে হয় মেইন রোডের থেকে অনেক দূরে আগাইতে পারবো। দর্শক, ডান পাশে একটু জায়গা আছে, ওই যে দাগের ওই পাশে একটু জায়গা আছে। এখানে প্রায় সময় ইতালির যে শক্তিশালী পুলিশ আছে ক্যারাবিনিয়েরি, এরা প্রায় সময় কন্ট্রোল করে। কি যে সমস্যায় পড়ি এই কন্ট্রোলগুলো যখন করে। এই রাস্তার চারপাশ দিয়ে গাছ লাগানো, আর এই ধরনের গাছপালা লাগানো রাস্তাগুলোর মধ্যে দিয়ে যখন গাড়ি চালাই তখন মনে হয় আমি প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি। এখানে কয়েকটা সিকন বেল্টের ঘড়ি আছে, এগুলো মনে হয় মেয়েদের জন্য বেস্ট হবে। এই যে ডান পাশে কয়েকটা আছে। দেখেন কত রকমের বাঙালি ভাইয়েরা কিন্তু এই রাস্তাগুলোর মধ্যে হাঁটাহাঁটি করতেছে। তাদের যে বিকালের সময়টা, এই সময়টা তাদের দেখলে বোঝা যায় যে তারা খুব আনন্দের সাথেই কাটাইতেছে। এবং আরেকটা মজার জিনিস আনছে, এই জিনিসটা নাকি তারা গিফট করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা জুস গিফট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইতালিতে এখন গরম শুরু হয়ে গেছে, খুব বেশি একটা ঠান্ডা লাগে না। বাইরে বেরোইলে যদি সন্ধ্যার পর বের হই তাহলে ভারী পোশাক একটু লাগে, আর যদি সকালে দুপুরে এই টাইমগুলোতে বের হইতে গেলে কোনো পোশাকের প্রয়োজন হয় না, চাইলে গেঞ্জি পরেও কিন্তু বের হওয়া যায়। ইতালিতে এই ধরনের দিনগুলো দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে দিন কিন্তু শুরু হয়ে গেছে। শীতের সময় আমরা এই সপ্তাহে ঈদ করছি, ঈদের দিন হয়েছে প্রচুর বৃষ্টি। আমাদের জন্য এই দিনগুলোতেই ঈদের আনন্দ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। শীতের মধ্যে আসলে খুব বেশি দূরে যাওয়া যায় না, এমনিতেই অনেক শীত, তার মধ্যে থাকে বৃষ্টি, আর অনেক রকমের ঝামেলা। যদি ঘোরাফেরা করতেই হয়, যদি বাইরে থাকতেই হয়, তাহলে আসলে গরমের দিনগুলোতেই থাকি। দেখেন দর্শক, এই দিনের আবহাওয়াগুলো কি সুন্দর, আকাশটা নীল এবং চারপাশটা দেখলেই যেন কেমন অন্যরকম মনে হয়। দর্শক, আমাদের ওই ছোট্ট ভ্রমণে আমরা যাচ্ছি বাংলা একটা শহরে। অনেকদিন আগে দেখছিলেন আমরা ঈদের কেনাকাটা করতে গেছিলাম ওই জায়গায়, এরপর আর যাওয়া হয় না। আজকেও আসলে যাওয়া হইতো না, আজকে একটা কাজেই ওইখানে যাচ্ছি। লাস্ট কয়েকদিন ধরে কোনো খাবার দাবার খাইতে গেলে, যেমন কোনো ভর্তা বা কোনো ভাজি টাজি করতে গেলে সরিষার তেল দেখি নাই। সরিষার তেল শেষ হয়ে গেছে বাসার। যদি বাংলাদেশে কোনো ঝাল খাবার বানানো হয়, যেমন কোনো একটা ভর্তাই যদি বানানো হইলো, ওই মুহূর্তে যদি সরিষার তেল না দেওয়া হয়, কোনো মুড়ি বানানোর মধ্যে যদি সরিষার তেল না দিতে পারি, তাহলে আসলে খাবারটার মধ্যে কোনো একটা জিনিস দেই নেই। এবং ওই জিনিসটা না দেওয়ার কারণেই মনে হয় এই খাবারের মধ্যে কোনো স্বাদই পাইলাম না। এই কারণে ভাবলাম আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে যাই ওই শহর থেকে এই সরিষার তেল কিনে নিয়ে আসি। জানি না আরও কি কিনবে না কিনবে, তবে আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে এই জিনিসটা কেনা। দর্শক, আজকে আসলে কোন রাস্তা দিয়ে যাবো এটাই এখন পর্যন্ত ভেবে উঠতে পারি না। মেইন রোড দিয়ে যাবো নাকি সাগরের পার দিয়ে। যদি সাগরের পার দিয়ে যাই তাহলে এই জ্যাম, তারপরে সিগন্যাল, এগুলোর সামনে পড়তে হয় না। আর যদি মেইন রোড দিয়ে যাই তাহলে অতিরিক্ত পরিমাণে জ্যাম আর হয়েছে সিগন্যাল, অনেক রকমের সমস্যা। কিন্তু সাগরের পার রাস্তাগুলো দিয়ে গেলে হয় কি, সাগরের পার রাস্তা বেশি, 1 মিনিটের রাস্তা এরা 5 মিনিট বানায়। এই জায়গা দিয়ে ওই জায়গা, ওই জায়গা দিয়ে মোড় গোড়, মানে বিভিন্ন রকমের ঝামেলা করে তারপরে ওই রাস্তাগুলো বানাইছে। যেহেতু মানুষ ওই জায়গায় টাইম পাস করতে যায়, মানুষ ঘোরার জন্য যায়, এরা আসলে শর্টকাট বানায় না, এরা অনেক পেঁচিকুচি করে তারপরে ওই রাস্তাগুলো তৈরি করছে। আর যদি মেইন রোড দিয়ে যাই, মেইন রোডের রাস্তাগুলো একেবারে সরল সোজাভাবে তৈরি করা, অতিরিক্ত গতি দিয়ে চালানো যায়। কিন্তু এই টাইমে রাস্তায় অতিরিক্ত মানুষ, যার কারণে মেইন রোড দিয়ে গেলে আমার মনে হয় না খুব বেশি একটা শান্তি পাবো। এতক্ষণ আমরা মেইন রোডের মধ্যে আসছিলাম, এত পরিমাণে জ্যাম ছিল, জ্যামের কারণে কোনোভাবেই সামনে আগাইতে পারি না। এরপরে টুরিস্ট এলাকার মধ্যে তাড়াতাড়ি চলে এসেছি। এইখান দিয়ে খুব ধীরে ধীরে চালাইলেও আমরা মনে হয় মেইন রোডের থেকে অনেক দূরে আগাইতে পারবো। মেইন রোড বলতে আমি বুঝাইছি ওই সব রাস্তাগুলোকে, যেই রাস্তাগুলোর মধ্যে বড় বড় লরি, তারপরে ওই যে তেল নিয়ে যায় ওই ধরনের ট্রাক, একটা গাড়ির উপরে কমসে কম 20 থেকে 25টা গাড়ি নিয়ে যায়, ওই ধরনের ট্রাকগুলোর কারণে রাস্তায় অতিরিক্ত জ্যাম সৃষ্টি হয়। কিন্তু এই টুরিস্ট এলাকার মধ্যে এরা আসলে আসে না। এই রাস্তার মধ্যে আসলে এদের আর বের হওয়ার কোনো অপশন নাই। এই রাস্তাগুলোকে বানানো হয়েছে শুধুমাত্র গাড়ির জন্য, হুন্ডার জন্য। তারপরে মানুষ শান্তিতে একটু সাইকেল চালাবে, অনেকে ক্যাম্পার গাড়ি নিয়ে কিন্তু এখানে আসে। ওই ধরনের গাড়িগুলোর মধ্যে খাট, বিছানা, সোফা, অনেক রকমের ব্যবস্থা আছে। ওই গাড়িগুলোকেও কিন্তু এইসব জায়গায় দেখা যায়। এই রাস্তাগুলোতে একটা সমস্যা হয়েছে, এই রাস্তায় কোনোভাবেই 30-এর উপরে গতি উঠানো যাবে না। অন্যান্য রাস্তায় ইতালিতে 100, 120, 30 এরকম গতি থাকলেও এইখানে সর্বোচ্চ গতি 30। যেহেতু এখানে অনেক বাচ্চারা সাইকেল চালায় রাস্তার পাশ দিয়ে, অনেক সময় দেখা যায় কোনো একটা বাচ্চা দৌড় দিয়ে রাস্তার মধ্যে চলে আসতে পারে, যাতে একটা মানুষ ব্রেক করতে পারে। এই কারণে আসলে এই জায়গার সর্বোচ্চ গতি 30
পর্যন্ত রাখা হয়েছে। আমরা অনেকক্ষণ শান্তির রাস্তায় ছিলাম, ওইখানে বিশাল একটা কাঠের ব্রিজ আছে, যার কারণে আমাদের ওই রাস্তাটায় আর চালানো সম্ভব হয় না, আমাদের এই ব্যস্ত রাস্তায় আসতেই হয়েছে। তবে আমরা শুরুতে যে পরিমাণে রাস্তায় জ্যাম দেখছিলাম এই রাস্তাগুলোর মধ্যে একটু কম, কারণ শুরুতে স্টেশনের সামনে দিয়ে একটু জ্যাম বেশি দেখছিলাম, যার কারণে ভাবছিলাম মনে হয় পুরো রাস্তায় মনে হয় এরকম জ্যাম থাকবে। পরে এই রাস্তায় আসার পর তো দেখি মানুষজনের সংখ্যা খুবই কম, একেবারে শান্তিতে মনে হইতেছে সেই টুরিস্ট এলাকার রাস্তাগুলোর মধ্যে দিয়েই চালাইতেছি। দর্শক, ডান পাশে একটু জায়গা আছে, ওই যে দাগের ওই পাশে একটু জায়গা আছে, এখানে প্রায় সময় ইতালির যে মানে শক্তিশালী পুলিশ আছে ক্যারাবিনিয়েরি, এরা প্রায় সময় কন্ট্রোল করে। কি যে সমস্যায় পড়ি এই কন্ট্রোলগুলো যখন করে, যদিও আমি গাড়ি চালানোর পর থেকে এখন পর্যন্ত আমার ধরে নেয়, তবে আগে আগে যখন বাবার সাথে বাইরে যেতাম বাবার দেখতাম প্রায় সময় এই কন্ট্রোলের মধ্যে থামাইয়া বিভিন্ন রকমের চেক টেক করতো, গাড়ির পিছন খুলতে বলতো, গাড়ির মানে সব কাগজপত্র ঠিক আছে কিনা, আর কত রকমের যে প্রশ্ন করে, ঝামেলার কোনো শেষ নাই। এই কারণে মাঝে মাঝে যদি দেখি যে রাস্তার মধ্যে এরা কন্ট্রোল করতেছে, আমি দূর থেকে দেখেই ওই রাস্তার পাশে থামাই এবং চেষ্টা করি গাড়ি ঘুরেই অন্য একটা দিকে চলে যাওয়ার। দর্শক, আজকে কিন্তু বেশি সময় লাগেনি, আমরা খুব অল্প সময়ের মধ্যেই মনে হয় এই শহরটা চলে আসছি। সামনে একটা সিগন্যাল আছে, সিগন্যাল পার করার পরে মনে হয় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে, তারপরে আমরা আসলে যে বাংলা দোকানগুলো আছে ওগুলোর কাছে পৌঁছে যাব এবং দেখাতে পারবো বিভিন্ন রকমের বাংলা মানুষগুলোকে, আমাদের দেশি মানুষরা কিভাবে পার্কের মধ্যে হাঁটাচলা করে, আরো অনেক রকমের কাহিনী। বুঝলাম না কিছু, রেড সিগন্যাল থাকা অবস্থায় এই লোকটা সামনের দিকে কেন যাচ্ছে? মনে হয় এখানে ক্যামেরা নাই, কিন্তু ক্যামেরা না থাকলেও এইখানে যেহেতু লাল বাতি দেওয়া আছে, সিগন্যাল যেহেতু লাগানো আছে, রাস্তার উপরে স্টপ লেখা আছে, আমি সামনের দিকে যাব না, যখন সবুজ হবে তখন আমি সামনের দিকে আস্তে আস্তে আগাইতে থাকবো। এই শহরটা ঢোকার জন্য সবসময় আমি এই রাস্তাটা পছন্দ করি, কারণ এই রাস্তার চারপাশ দিয়ে গাছ লাগানো, আর এই ধরনের গাছপালা লাগানো রাস্তাগুলোর মধ্যে দিয়ে যখন গাড়ি চালাই তখন মনে হয় আমি প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি। শেষবার যখন এই এলাকায় আসি প্রায় 4 থেকে 5 মিনিট মনে হয় এই লাল বাতিতে আমার অপেক্ষা করা লাগছিল। এই দেখেন ওই যে হলুদ পড়ে গেছে, মানে সবুজ মনে হয় কয়েক সেকেন্ড থাকে, 30 থেকে 40 সেকেন্ড মনে হয় থাকে, লালই থাকে সবচেয়ে বেশি। এই কারণে আসলে সিগন্যালটা দেখলে একটু বেশি ভয় ভয় লাগে। দর্শক, আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আম্মু আর বাবার কাছে সেই দোকানগুলোতে কেনাকাটা করতে আমি আর ছোট ভাই এই মাঠের মধ্যে অপেক্ষা করি। আর এই মাঠের যে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা আমার কাছে এত ভালো লাগে, বিশেষ করে ঝর্ণার শব্দটা, পানি পড়ে শব্দটা অনেক বেশি ভালো লাগে। আর এইখানে যত মানুষ দেখবেন সবচাইতে বেশি হচ্ছে আমাদের দেশি মানুষ, পাকিস্তানি মানুষ, এই মানুষগুলোকে সবচাইতে বেশি দেখা যায়। ইন্ডিয়ানও কিছু আছে এবং আফ্রিকান, অন্যান্য দেশি মানুষ খুব একটা না। আমেরিকা, তারপর চাইনিজ, এগুলো খুবই কম দেখা যায়, তবে আমাদের দেশি আর ইন্ডিয়ানগুলোকে সবচাইতে বেশি দেখা যায়। দর্শক, এই মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে ভাবলাম যে পাশে একটা ঘড়ির দোকান আছে, ওইখানে যে কয়েকটা ঘড়ি দেখে আসি। আর এখানকার ঘড়িগুলো এত পরিমাণে দামি যা আসলে বিশ্বাস করার মতো না। রাস্তাটাকে দেখে ভালোভাবে পার হই। অনেক সময় দেখা যায় ইলেকট্রিক যে স্কুটারগুলো আছে, ইলেকট্রিক সাইকেলগুলো, এগুলো নিয়ে হুটহাট চলে আসে। দর্শক, ঘড়ি দেখতে হলে কিন্তু আমাদের ঘড়ির দোকানের ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, আমরা বাহির থেকেই ভালোভাবে দেখতে পারবো। গ্লাসের মধ্যে দিয়ে দেখলেই মনে হয় যেন আমি ঘড়ির দোকানের ভিতরে আছি। দেখেন এই যে ঘড়িগুলো, যদিও দাম উপর দিয়ে দেখা যাইতেছে না, তবে আরেকবার আমি এই দোকানে একটা ঘড়ি দেখছিলাম যার দাম মনে হয় 1 লক্ষ টাকার উপরে। কিছু কিছু ঘড়ি আছে যেগুলোর মধ্যে অনেক রকমের সিস্টেম থাকে, যেমন ওইগুলো দিয়ে ফোন করা যায়, যেমন অ্যাপেল ওয়াচ, ওইগুলোর কথাই যদি বলি, অনেক রকমের সিস্টেম দেওয়া থাকে ওই ঘড়িগুলোর মধ্যে, যার দাম একটু বেশি। কিন্তু এইখানে যে ঘড়িগুলো আছে এগুলো দিয়ে শুধুমাত্র টাইম দেখা যাবে। আর হচ্ছে এই ঘড়িগুলো অনেক ব্র্যান্ডের, যেমন এই ঘড়িটা নাকি 150
বছর থেকে মানে বাজারে চলছে, বা এর যে কোম্পানির বয়স নাকি 150 বছর। এখন এই কোম্পানির বয়স 150 বছর হোক আর 200 বছর, এটা দিয়ে দেখার তো আর কোনো বিষয় না। এখন অনেক মানুষ আছে যারা কিনা ব্র্যান্ডকে অনেক বেশি পছন্দ করে, তারাই হয়তো বা এই ধরনের ঘড়িগুলোকে কিনবে। তবে ব্যক্তিগতভাবে আমার এই ঘড়িগুলো একেবারেই পছন্দ না, যেহেতু টাইম দেখা যায়, শুধুমাত্র টাইম দেখার জন্য 1.5-2 লক্ষ টাকা দিয়ে একটা ঘড়ি কেনার কোনো মানেই হয় না। এখানে কয়েকটা সিকন বেল্টের ঘড়ি আছে, এগুলো মনে হয় মেয়েদের জন্য বেস্ট হবে। এই যে ডান পাশে কয়েকটা আছে, তারপর ওইখানে আর অনেকগুলা মডেল আছে, যদিও এগুলো জাস্ট সিম্পল হিসেবে রাখছে সামনে। এদের ভিতরে গেলে হয়তো আরো অনেক কালেকশন তারা আমাদের দেখাইতো। দর্শক, এই এলাকার সবচেয়ে বড় গির্জা হচ্ছে এইটা, বিশাল এক গির্জা। গির্জার সামনের সাইডে আমরা এখন আছি, যেখান দিয়ে মানুষ ভিতরে প্রবেশ করে। আর এ হচ্ছে বিশাল মাঠ। এই মাঠের মধ্যেই প্রায় সময় ওদের ধর্মীয় যে উৎসব আছে, এই উৎসবগুলো পালন করে। দর্শক, এখানে খুব সুন্দর একটা নিয়ম দেখলাম। রাস্তা পার হইতে গেলে মানুষের সামনে হাত উঠানোর কোনো দরকার নেই, যে গাড়িটাকে থামাও থামাও এরকম করার কোনো প্রয়োজন নেই। রাস্তার পাশে একটি সিগন্যাল আছে এবং সিগন্যালের নিচেই একটি বাটন আছে, এখানে চাপ দেওয়ার সাথে সাথে ওখানে লেখা উঠলো অনুগ্রহ করে অপেক্ষা করবেন। এরপরে কিন্তু আমাদের এই রাস্তাটা সবুজ হয়ে যাবে, মানে আমরা যেখান দিয়ে পারাপার হবো এখান দিয়ে সবুজ হবে, এবং বাকি যে মানুষগুলো আছে তাদের ওখানে লাল উঠে যাবে এবং আমরা শান্তিতেই রাস্তা পার হতে পারবো। এই দেশের এই নিয়মগুলো দেখে মাঝে মাঝেই অবাক হই, এদেশের মন্ত্রী মিনিস্টাররা মানুষের জন্য কত রকমের সুবিধা করে রাখছে। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমাদের এই সিগন্যালটা সবুজ হয়ে গেল। এরপর কিন্তু আমরা খুব সহজেই কোনো রকমের ভয় ছাড়াই রাস্তা পার হতে পারলাম। দেখেন কত রকমের বাঙালি ভাইয়েরা কিন্তু এই রাস্তাগুলোর মধ্যে হাঁটাহাঁটি করতেছে। তাদের যে বিকালের সময়টা, এই সময়টা তাদের দেখলে বোঝা যায় যে তারা খুব আনন্দের সাথেই কাটাইতেছে। দর্শক, আমরা অনেক রকমের সৌন্দর্য দেখতে দেখতে বাবা আম্মু তারা কিন্তু বাজার করে ফিরে আইছে। খুব একটা বেশি কিছু কিনে নেয়, যাওয়ার সময় বলছিলাম যে মনে করে অবশ্যই সরিষার তেলটা নিয়ে আসবা, এবং তার সাথে ধনিয়া পাতা আনছে, এবং আরেকটা মজার জিনিস আনছে। এই জিনিসটা নাকি তারা গিফট করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা জুস গিফট করার জন্য। এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, একেবারে খাঁটি যে ম্যাঙ্গো আছে এইটাই সেই ম্যাঙ্গো জুস। বিমানে বসে লাস্ট খাইছিলাম, সেই রকমের মজা এই ধরনের জুসগুলো খাইতে। বিমানে উঠলে কয়েকবার করে চাই, এবং মাঝে মাঝে বিমানে যারা কেবিন ক্রু থাকে, বিমানবালা যারাই থাকে, একেবারে বিরক্তি হয়ে যায় এই জুসগুলো দিতে দিতে। বেশি খাই না, ভ্রমণ পথে বেশি খাইলে আবার রাস্তাঘাটে সমস্যা হয়। এই দোকানগুলোতে যখনই এই জুসগুলো দেখি, প্রায় সময় এই জুসগুলো খাওয়া হয়। যারা জুস বেশি পছন্দ করে, এই জুসগুলো যদি একবার খায়, আমার মনে হয় না পরবর্তীতে অন্য কোনো জুস ভালো লাগবে, এইগুলোই খালি খাইতে ইচ্ছা করবে। একেবারে স্বাদটা মনে রাখার মতো, মানে ভোলার কোনো অপশনই নেই। ইতালিয়ানদের মার্কেটে যে জুসগুলো পাওয়া যায়, ওগুলোর মধ্যে আবার দুধ মিলানো থাকে এবং আরও কয়েকটা ফল দিয়ে তারপর আমের জুসটা বানানো হয়, কিন্তু এইটার মধ্যে আসলে অন্য কিছু দেওয়া হয় না, শুধুমাত্র আম দিয়ে বানানো, যার কারণে এই জুসটা আমার অনেক পছন্দের জুস। দর্শক, এই মাঠের মধ্যেও কিন্তু অলিভা গাছ লাগানো। ইতালির এমন কোনো জায়গা নাই যেই জায়গাগুলোতে এই অলিভা গাছগুলো না দেখছি, প্রত্যেকটা জায়গায় এই অলিভা গাছ একটা বিখ্যাত গাছ। দর্শক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।